সন্তানরা রয়েছে, আমাদের যুব সমাজ রয়েছে, আমাদের বাবা মারা রয়েছে, বয়োজ্যেষ্ঠরা রয়েছে, আমরা সকলের সাথে পরামর্শ করে আমরা আমাদের নিজ নিজ সমাজের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। আজকে আপনারা অনেকে হয়তো বা ভাবছেন যে হয়তোবা নির্বাচনের আগে আমি আসছি, এটা সত্য, কিন্তু আমি কিন্তু আসছি আপনাদের সমস্যাগুলো নথিভুক্ত করার জন্য। আমি কিন্তু কোনো ভোট চাইতে আসি না। আমি আসছি যে গত 17 বছর ওই স্বৈরাচার সরকার জোর করে ক্ষমতায় বসেছিল, কোনোদিন আপনাদের কাছে এসে জিজ্ঞেস করে নাই আপনারা কেমন আছেন। জিজ্ঞেস করছিল আপনাদের কাছে? কখনো করে নাই। কিন্তু আমি কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের এলাকার সন্তান হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এবং আমার দায়বদ্ধতা থেকে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি উপস্থিত হয়েছি আপনাদের এই সমস্যাগুলো নথিভুক্ত করে আমরা এবং আপনারা সকলেই একমত পোষণ করে পরামর্শ করে কিভাবে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা যায়, এবং আমার সামর্থ্যের ভিতরে যে সমস্যাগুলো এখন সমাধান করা দরকার আমি সেই সমস্যাগুলো সমাধান অবশ্যই করবো ইনশাআল্লাহ। এবং যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো না এই মুহূর্তে, কারণ আমরা তো সরকারে নাই, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এই মুহূর্তে। যদি আল্লাহর রহমতে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়, সরকার গঠন করতে পারি আমরা, আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের যে সকল বড় বড় সমস্যাগুলো রয়েছে প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই হবে ইনশাআল্লাহ। কারণ আমার নিজের কোনো প্রত্যাশা নাই, আমার প্রত্যাশা শুধু আপনারা, আমার প্রত্যাশা শুধু কিভাবে আপনারা ভালো থাকবেন। আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমি আমার নিজের সমস্যা মনে করে সমাধান করতে চাই, এবং আমার যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকেও নির্দেশনা দেওয়া আছে যে আপনাদের প্রত্যেকের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে সমস্যাগুলো রয়েছে সকলে যাতে নিজের সমস্যা মনে করে সমাধান করে। কারণ ওই গত 17 বছর ওই স্বৈরাচার সরকার কখনো আপনাদের কাছে এসে জিজ্ঞেস করে নাই যে আপনারা কেমন আছেন, আপনাদের কি সমস্যা রয়েছে। কারণ তারা কিন্তু আপনাদের এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত ছিল না, তারা জোর করে ক্ষমতায় বসেছিল, তাদের কোনো মুখ ছিল না আপনাদের কাছে এসে জিজ্ঞেস করবে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাজনীতি করেন সেটা একমাত্র আপনাদের জন্য, আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, মানব সম্পদের উন্নয়নের জন্য আমাদের রাজনীতি। আমি তো আজকে এসে আপনাদের এই সমস্যাগুলো নথিভুক্ত নাও করতে পারতাম, কিন্তু আমি করেছি এই কারণে, কারণ আমি এই সমস্যাগুলো যদি এখন নথিভুক্ত করে রাখি, আল্লাহ যদি কবুল করে আপনাদের ভোটে আমি এবং আমার দল নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আমি নির্বাচনের পরে প্রথম দিন থেকেই আপনাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করব। এই জন্য আমি আগেই সমস্যাগুলো নথিভুক্ত করে রেখেছি, কারণ আমি যদি নির্বাচনের পরে আসি যে আপনাদের কি সমস্যা রয়েছে, তাহলে আমি হয়তো 6 মাস পিছিয়ে যাব, কিন্তু আমি একদিনও নষ্ট করতে চাই না শুধু আপনাদের জন্য। এবং আজকে আমি হয়তো নির্বাচনের আগে এসছি, আবারও আসবো আপনাদের কাছে নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের পরে আমি আরো বেশি আসবো আপনাদের কাছে, কারণ তখন আমার দায়িত্ব, আমার কর্তব্য আপনাদের কাছে নিয়ে আসবে। কারণ আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো, অনেক সমস্যা চলমান থাকে, সেই চলমান সমস্যাগুলো সমাধান করার জন্য আমি নির্বাচনের পরে আল্লাহ যদি কবুল করে আরো অনেক বেশি করে আসবো আপনাদের কাছে। আপনাদের কষ্ট করে আমার কাছে যাওয়া লাগবে না, আমার প্রয়োজনে, আপনাদের প্রয়োজনে, এলাকাবাসীর প্রয়োজনে আমি আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার আপনাদের কাছে ওয়াদা। কারণ আমি কিন্তু ওই গতানুগতিক কথা বলি না, আমি যেটা পারবো আমি কিন্তু সেটাই বলবো আপনাদের কাছে।
আমি যেটা পারবো না সেটা আমি মিথ্যা আশ্বাস দিব না। এটা অনেক সময় নির্বাচনের আগে এসে অনেক নেতারা বলে এইটা করে যাবো, এটা করবো, অনেক প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমি কিন্তু বলেছি প্রথমে, আমি কিন্তু নেতা হিসেবে আসিনি, আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে এসেছি এবং আপনাদের সমস্যাগুলো সমাধানের মাধ্যমেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সন্তানদের জন্য, তরুণ সমাজের জন্য আমি একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। আমি একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিতে চাই। আমাদের এক মুরব্বী বলেছেন যে বিকালবেলাতে একটি জায়গায় বসবো, সেই জায়গাটি আমরা খুঁজে পাই না। আমি সেই জায়গাটি তৈরি করে দিতে চাই আপনাদের জন্য, যাতে আপনারা বয়োজ্যেষ্ঠরা যারা আছেন তারা যাতে বসে সুন্দরভাবে আপনাদের সময়গুলো পার করতে পারেন। আমি সেই ব্যবস্থা করতে চাই আপনাদের জন্য, যদি আল্লাহ পাক আমাকে সুযোগ দেয়, আল্লাহ পাক যদি কবুল করে ইনশাআল্লাহ। এবং প্রিয় উপস্থিতি, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, আমি সর্বশেষ আপনাদের সভাপতির কথা দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন ঈদগাহে প্লাস্টার দরকার, ঈদগাহে একটি গেট দরকার, সেটি করে দিব ইনশাআল্লাহ দ্রুত সময়ের ভিতরে। এবং পাশাপাশি আমাদের এখানে যেটি জাতীয় সমস্যা, গ্যাসের সমস্যা, এটি কিন্তু শুধু আপনার এলাকার কথা না, আমার নিজের বাসাও গ্যাস থাকে না। কি করব বলেন? ওই এমপিকে বলে যে ভাই চেষ্টা করছি দ্রুত সমাধান করার জন্য। ডিজিএম আজকে অনেকবার ফোন দিয়েছেন, আমি কথা বলতে পারিনি ব্যস্ততার জন্য, তিতাসে, যে তিনিও তাকেও বলে যে ভাই আমরা চেষ্টা করছি। এই যে চেষ্টাটা, এটা কিন্তু আসলে তারা করছেন, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের জাতীয় সমস্যা দেখে এটাকে যে সমাধান করা দরকার, সেই সমাধানের জন্য আমাদের হয়তো বা নতুন লাইন পুনঃস্থাপন করতে হবে। কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা চেষ্টা করবো, আপনারা যেহেতু আমি নথিভুক্ত করে রেখেছি এই গ্যাসের সমস্যাটা কিভাবে দ্রুত সমাধান করা যায়, সেই চেষ্টা ইনশাআল্লাহ আমি করব। পাশাপাশি আপনাদের এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। অল্পতে বৃষ্টিতে ড্রেনেজ ভরে গিয়ে ঘরে পানি ঢুকে যায়, সেটা আমি দেখেছি। শুধু এখানে না, আরো বেশ কয়েকটা জায়গায় আছে। আমরা সেই জলাবদ্ধতা দূরকরণের জন্য ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন জলাবদ্ধতা দূরীকরণের জন্য। এবং আপনাদের যেখানে একটা সাংবাদিক পয়েন্টের মাঝখানে একটি খাল রয়েছে, সেই খালটি পরিদর্শনের জন্য ইতিমধ্যে আমি কমোডর বাশার সাহেব, যিনি বর্জ্য ব্যবস্থাপনার প্রধান, তার সাথে কথা হয়েছে। তিনি দ্রুত সময়ের ভিতরে আমি সহ আমরা এখানে উপস্থিত হয়ে খালটিকে পরিষ্কার করে কিভাবে জলাবদ্ধতাটা কিছুটা হলেও কমিয়ে আনা যায়, সেই চেষ্টাটা অবশ্যই আমরা করবো ইনশাআল্লাহ। সেটা দ্রুত সময়ের ভিতরে হবে। আমি যে কোনো দিন চলে আসবো আপনাদের এখানে। কমোডর বাশার সাহেবের সাথে আমার কথা হয়েছে, তিনি আসবেন আমাদের সাথে। আমাদের গ্যাসের সমস্যার পাশাপাশি আমাদের এক ভাই বলেছেন যে পাঠাগারের একটি বিষয় বলেছেন। আমি এটি সৌরভ ভাইয়ের সাথে কথা বলে কিভাবে এটাকে সমাধান করা যায় সেই ব্যবস্থা দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের রাস্তার উপরে যে ময়লার একটি ডাম্পিং করে থাকে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এইটাকে যদি আপনারা একটা জায়গা দেখাই দিতে পারেন আমাকে, যে ভাই ওই ডাম্পিং এর জায়গাটা এখানে করলে ভালো হয়, তাৎক্ষণিকভাবে 2 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনাদের জায়গাটা দেখাই দিতে হবে যে ওই জায়গাটা রাখতে হবে। কারণ সিটি কর্পোরেশনকে বললে ওনারা বলে যে ভাই আমাদেরকে একটা জায়গা দেখায় দেন, তাহলে আমরা কাঙ্ক্ষিত জায়গায় সেটা রেখে দিই। তা আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের এই ময়লার যে সমস্যাটি রয়েছে সেটা দ্রুত সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এবং রাস্তা পরিষ্কারের জন্য আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, তারা যাতে দ্রুত ক্লিনিংয়ের যারা কাজ করেন তারা যাতে সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারে। আমি আমাদের আশিক তার কাছে আসতে চাই। আমরা যেভাবে আমাদের সমাজে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চলাচল করি, আমরা চাই আমাদের তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তাদেরকেও সমান গুরুত্ব দিয়ে আমরা যাতে এই সমাজে বসবাসের উপযোগী করে দিই। এটা আমাদের সকলের দায়িত্ব, এটা আমাদের মানবিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমরা যাতে কেউ পিছনে হটে না যাই, তাদেরকে যাতে আমরা নিরাশ না করি। তাদেরও একটি সমাজ রয়েছে, তাদেরও একইভাবে
একজন বাংলাদেশী হিসেবে এদেশের প্রতি প্রত্যেকটি মানুষের যে অধিকার রয়েছে তাদেরও ঠিক একই অধিকার রয়েছে। এবং আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের এই আশিক সহ এই ধরনের যারা রয়েছে সমাজে তৃতীয় লিঙ্গের, আমরা তাদেরকে আপনাদের মতো সম অধিকার দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। এবং এটির সমস্যা আমি খুব দ্রুত ভিতরে আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ আমরা ওনাদেরকে সম অধিকার দিয়ে তাদের যে নৈতিক যে নাগরিক যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই বিষয়গুলো আমি বলতাম, আমাদের এই এলাকায় কিন্তু মাদকের সমস্যা রয়েছে অনেক। মাদকের সমস্যার জন্য আপনাদের সহযোগিতা লাগবে এবং মাদককে আমরা জিরো টলারেন্স দিয়ে মাদক মুক্ত সমাজ গড়ব ইনশাআল্লাহ। শুধু আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, দোয়া করেন, সহযোগিতা করেন। আপনাদের এই যে মাদকের সমস্যা, আমাদের শিক্ষিত যারা বেকার যুবক রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, পাশাপাশি আমাদের নিম্ন আয়ের মানুষ যেখানে যেখানে বসবাস করেন প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করব। আমরা আমাদের বিভিন্ন জায়গায়, যেমন আপনারা এখানে করেছেন একটি স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি সেন্টারের জন্য একটি জায়গা নির্ধারণ করেছেন, আমরা সেখানে প্রত্যেকটি নিম্ন এলাকার মানুষের কাছে আমরা তাদের ঘরে ঘরে আমরা স্বাস্থ্য সেবা বিনামূল্যে পৌঁছে দিতে চাই। এই জন্য আপনাদের শুধু আমাকে দোয়া করতে হবে আর সহযোগিতা করতে হবে, তার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এটা নিশ্চিত করব। পাশাপাশি আমাদের কিশোর গ্যাংয়ের একটি উত্থান হয়েছে। আমি কিশোর গ্যাং সম্পর্কে জেনেছি কখন জানেন? যখন ওই হারুনের ডিবি কার্যালয় 24-এর গণঅভ্যুত্থানের সময় জেলখানা ওই ডিবির গারদে ছিলাম, তখন আমাদেরকে এসে বলে তোমরা কিশোর গ্যাং বানিয়েছো। আমি বলি তুমি কিশোর গ্যাং কই থেকে আসলো আমার? কিন্তু এই কিশোর গ্যাং কারা করেছে জানেন? ওই যে আওয়ামী লীগের যারা কাউন্সিলর ছিল না আপনাদের এলাকার, এই কাউন্সিলররা আমাদের অবুঝ সন্তানদেরকে দিয়ে একটি কিশোর গ্যাং বানিয়ে এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা করেছে। এই জন্য আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমাদের যারা সন্তান রয়েছে, এখানে অনেক বাবা মা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে বোঝান তারা যাতে ন্যায়ের পথে থাকে, সততার পথে থাকে, ইমানি রাস্তায় চলাচল করে। এবং আমরা একটি সমস্যা দেখি যে অনেক সময় আমাদের রাস্তাঘাট দিয়ে আমাদের সন্তান সমতুল্য মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে চললে ইফটিজিং করে। এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা তো আমাদের বোন, তারা আমাদের মেয়ে, তারা আমাদের এই সমাজে বসবাস করে, তারা তো আমাদের পরিবারের সদস্য, আমরা তাদের সাথে এই ধরনের কাজ করতে পারি না। আমাদের এখান থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি আচ্ছা, আমার কাছে আমি আস্তে আস্তে যখন আমি গাড়ি নিয়ে ঢুকলাম বলতেছি যে এই রাস্তাটা নাকি ছিনতাইয়ের রাস্তা। আমি শুধু অবাক হয়ে গেছি। সৌরভে একই কথাই বললেন মাত্র। আমার কাছে মনে হয় যে এখানে আপনারা যারা বসবাস করেন, আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে, এইখানে একটি নিরাপত্তার জন্য আমি পুলিশকে আজকেই বলবো, যদিও আমাদের পুলিশের অনেক সংকটের কারণে আমরা অনেক সময় করতে পারছে না, তারা আমাদের প্রায় নামাজের কাছাকাছি চলে আসছে, আর 10 মিনিট আছে নামাজের, আমি শেষ করে দিচ্ছি। আমার মনে হয় যে ছিনতাইয়ের জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার এলাকাবাসী যারা রয়েছেন তারাও কাজ করে, এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে তারা যাতে দ্রুত এই জায়গাটিতে টহল বাড়িয়ে দেয়, যাতে এখানে ছিনতাইয়ের আশঙ্কাটা একদমই কমে যায় ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই। এই সমাজে আমরা জন্মেছি, এই সমাজেই আমরা বড় হয়েছি, এই সমাজেই থেকেই হয়তো একদিন আমাদের এই পৃথিবীর মায়ের ছেড়ে চলে যেতে হয়। কিন্তু আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা বাবা মা রয়েছেন, আমাদের মুরব্বীরা রয়েছেন, আমরা চাই যে একটি সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে, যে সমাজ ব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো মতবিরোধ থাকবে না, কোনো হানাহানি থাকবে না। আমরা সেই ধরনের একটি সমাজ করতে চাই। সেই সমাজ করার জন্য আমি আমিনুল এবং আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদ্ধপরিকর, এবং সেই বদ্ধপরিকর চিন্তা ভাবনা থেকে আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আপনাদের সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করতে পারবো। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা খেলাধুলার মাধ্যমে
আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা খেলাধুলার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই, এবং আপনাদের ব্যক্তিগত কারো কোনো সমস্যা থাকলে আমার দরজা, আমার বাসা আপনাদের জন্য সার্বক্ষণিকভাবে ওপেন রয়েছে। আপনারা আসবেন, আপনাদের কথাগুলো শুনে আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করতে। আর বড় বড় যে সমস্যাগুলো রয়েছে ইনশাল্লাহ আপনাদের ভিতরে, সেই সমস্যাগুলো ইনশাল্লাহ কিছু সমস্যা এখনই সমাধান করে দিব ইনশাল্লাহ, আর কিছু সমস্যা রয়েছে যেটা ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের, আমাদের এদেশের সাধারণ মানুষের ভোটে, আপনাদের ভোটে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হতে পারে,